আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ দেখে নেওয়া যাক সেগুলো। 1 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ কোন মহাদেশের দক্ষিণে অবস্থিত? উত্তর হবে ভারতবর্ষ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। অবিভক্ত ভারতের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দৈর্ঘ্য কত মাইল? প্রায় 2500 মাইল। তারপরে অবিভক্ত ভারতের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দৈর্ঘ্য কত মাইল? উত্তর হবে প্রায় 2000 মাইল। তারপর অবিভক্ত ভারতের মোট আয়তন কত বর্গ মাইল? উত্তর 18 লক্ষ বর্গ মাইল। তা ভারতের কত মাইল সীমারেখা পর্বত দ্বারা বেষ্টিত? উত্তরে প্রায় 6000। ভারতের 6000 মাইল। প্রায় ভারতের কত মাইল সীমারেখা সমুদ্র দ্বারা পরিবেষ্টিত? উত্তর হবে প্রায় 5000 মাইল। ভারতের ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর হবে ভারতের ভূপ্রকৃতি মহাদেশের মতো বৈচিত্র্যময়। এখানে সর্বোচ্চ গিরিশৃঙ্গ, মাউন্ট এভারেস্ট, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল চেরাপুঞ্জি, বিশাল মরুভূমি রাজস্থান, গহন অরণ্য দণ্ডকারণ্য এবং উর্বর সমভূমি সিন্ধু গঙ্গা অঞ্চল রয়েছে। তারপরে প্রাচীন সাহিত্যে ভারতবর্ষকে কয়টি পৃথকভাবে বিভক্ত করা হয়েছে? উত্তর 5টি পৃথকভাবে। তার প্রাচীন ভারতের 5টি বিভাগের নাম কী কী? উত্তর উত্তরাপদ বা উদীচ্য, মধ্যদেশ বা আর্যাবত, প্রতীচ্য বা অপরান্ত, প্রাচ্য বা পূর্বদেশ, দক্ষিণে পূর্ব, দাক্ষিণাত্য। আর্যাবত অঞ্চল কোথায় বিস্তৃত? উত্তর হিমালয় থেকে দক্ষিণে নর্মদা নদী পর্যন্ত বিস্তৃত। পুরাণে ভারতবর্ষকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে? কি 2 ভাগে, আর্যাবত, দাক্ষিণাত্য। আর্যাবত অঞ্চল কোন সীমার মধ্যে? উত্তর হবে হিমালয় থেকে নর্মদা নদী পর্যন্ত। তারপর দাক্ষিণাত্য অঞ্চল কোথায় অবস্থিত? উত্তর তাপ্তি ও কৃষ্ণা নদীর মধ্যবর্তী অঞ্চলে। ভারতের আকৃতি কেমন? ত্রিভুজ আকৃতি, একটি বিশাল উপদ্বীপ। আধুনিক ভূগোলবিদরা ভারতকে কয়টি অঞ্চল ভাগ করেছেন? 5টি। আধুনিক ভূপ্রাকৃতিক বিভাগের 5টি নাম কি? উত্তরের পার্বত্য অঞ্চল, সিন্ধুগঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকা, মধ্য ভারতের মালভূমি, দক্ষিণ ভারতের মালভূমি, শুধু দক্ষিণ। ভারতবর্ষকে উপমহাদেশ কেন বলা হয়? উত্তর এর বিশালতা, প্রাকৃতিক বৈচিত্র্য এবং নানা জনগোষ্ঠী ভাষার উপস্থিতির কারণে পরিণত ভারতবর্ষকে ক্ষুদ্রাকৃতি মহাদেশ বা উপমহাদেশ বলেছেন। আকসাই চীন ও বানিয়াল গিরিপথ দিয়ে ভারতের কোন অঞ্চলে প্রবেশ করেছে? আকসাই চীন ও বানিয়াল গিরিপথের জন্ম হয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছে। নাথুলা গিরিপথ দিয়ে ভারতের কোন রাজ্যে প্রবেশ করেছে? নাথুলা গিরিপথ দিয়ে সিকিমে প্রবেশ করেছে। অরুণাচল প্রদেশ দিয়ে ভারতের কোন উপত্যকা এসেছে? ব্রহ্মপুত্র উপত্যকা। কোন 2 বিদেশি পর্যটক আকসাই চীন ও বানিয়াল গিরিপথ দিয়ে ভারতে এসেছিলেন? উত্তর ফাসিয়ান ও সুয়েনচান। কোন ধর্মের প্রচারের জন্য ভারতীয় বৌদ্ধ স্তবরা মধ্য এশিয়া ও চীনে গিয়েছিলেন? বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য। তা ভারতীয় উপমহাদেশের উত্তর, পশ্চিম ও পশ্চিম সীমান্ত অঞ্চলের 3টি প্রদেশের নাম কি? উত্তর হচ্ছে হিন্দুকুশ, সুলেমান ও খিরদর। সীমান্ত অঞ্চলের প্রধান 3টি গিরিপথের নাম কি? উত্তর খাইবার, কমাল ও বলান। বিদেশিদের ভারতে অনুপ্রবেশের জন্য সবচেয়ে প্রশস্ত পথ কোনটি? খাইবার গিরিপথ। খাইবার গিরিপথ দিয়ে কোন কোন স্থান অতিক্রম করে দিল্লির উপকণ্ঠে পৌঁছানো যায়? উত্তর পেশোয়ার, লাহোর হয়ে পাঞ্জাব, হরিয়ানা সরণ করি। কোন কোন বিদেশি জাতি এই গিরিপথগুলি ব্যবহার করে ভারতে প্রবেশ করেছেন? উত্তর গ্রিক, শক, পল্লব, হুন, পাঠান, মোগল প্রভৃতি। প্রাচীনকালের ভারতের সঙ্গে পশ্চিম এশিয়ার সম্পর্ক কীভাবে ঘটেছিল? এই গিরিপথগুলির মধ্য দিয়ে ভারতের সঙ্গে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। যখন ধাতু আবিষ্কার হয়নি তখন মানুষ কি ব্যবহার করত? উত্তর পাথরের হাতিয়ার। প্রাচীনকালে মানুষ কোথায় বসবাস করতে পছন্দ করত? উত্তর পাহাড়ের কোলে বা জলাশয়ের ধারে। ভারতে প্রথম যে ধাতু ব্যবহৃত হয় তা কি? তামা।
তামা ভারতের কোথায় পাওয়া যেত? উত্তর ঝাড়খণ্ডের সিংভূম জেলা ও রাজস্থানের খেতড়িতে। তামার চাহিদার তুলনায় ভারতের যোগান কেমন ছিল? তামার যোগান খুব কম ছিল। ভারতের টিনের প্রাচুর্য কতটা ছিল? টিন আরও কম পাওয়া যেত। তামা ও টিন মিশিয়ে কী তৈরি হয়? উত্তর ব্রোঞ্জ। দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের পর কী আমদানি করা হতো? প্রচুর টিন। পারস্য থেকে কী আনা হতো? উত্তর তামা। তারপর ভারতের কোথায় প্রচুর পরিমাণে আকরিক লোহা পাওয়া যেত? উত্তর ঝাড়খণ্ড, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, কর্ণাটক। লোহা গলানোর কৌশল আয়ত্ত করার পর লোহার প্রধান ব্যবহার কী হয়েছিল? যুদ্ধ ও নানা কাজে। লোহার সহজলভ্যতার ফলে কোন রাষ্ট্র শক্তিশালী উঠেছিল? মগধ। অন্ধ্রপ্রদেশে কোন ধাতু পাওয়া যেত? সীসা। সীসা ব্যবহার করে দক্ষিণ ভারতের সাধারণ রাজারা কী করতেন? উত্তর প্রচুর সীসার মুদ্রা উৎকীর্ণ করেছিলেন। প্রাচীন ভারতে কোন ধাতু দুর্লভ ছিল? রূপা। প্রশ্ন, সম্ভবত ভারতের কোন জেলায় রূপার খনি ছিল? উত্তর হবে মুঙ্গের জেলার খড়গপুর পাহাড়ে। তারপরে রূপার ঘাটতি মেটাতে কোথা থেকে আমদানি করা হতো? পশ্চিম এশিয়া থেকে। সোনার খনি কোথায় ছিল? কর্ণাটকের কোলারে। কোলারের সোনা কোথায় চালানো হতো? ভারতের চারদিকে। সোনার যোগান প্রয়োজনের তুলনায় কেমন ছিল? অপর্যাপ্ত। খ্রিস্টীয় অব্দের প্রথম 5 শতকে কোথা থেকে ভারতে সোনার রপ্তানি হতো? মধ্য এশিয়া ও রোমক সাম্রাজ্য থেকে। মধ্যপ্রদেশ ও রাজস্থানে কী পাওয়া যেত? মূল্যবান পাথর। সমুদ্র উপকূলে কী পাওয়া যেত? মুক্তা। ভারতের কোন দেশে মূল্যবান পাথর ও মুক্তা রপ্তানি হতো? উত্তর ইতালি প্রদেশে। বনজ সম্পদে ভারতে কেমন ছিল? চিরকালই সমৃদ্ধ। ভারতে কী কী বনজ বৃক্ষ পাওয়া যায়? উত্তর শাল, সেগুন, চন্দন, মেহগনি ইত্যাদি। উপকূলে কী চাষ হয়? নারকেল, সুপারি ও তালের চাষ হয়। ভারতের প্রধান কোন শস্য ফলে? ধান, গম, জোয়ার, বাজরা, যব। মেগাস্থানিস ভারতের কোন প্রাচুর্যের কথা বলেছেন? উত্তর খাদ্যশস্যের প্রাচুর্যের কথা। প্রাচীন ভারতের মাঝে মাঝে কোনো দুর্যোগ দেখা যেত? উত্তর দুর্ভিক্ষ। প্রাচীন ভারতীয় সাহিত্য ও লেখমালে কোন দুর্যোগের উল্লেখ আছে? দুর্ভিক্ষের উল্লেখ আছে। ভারতকে নৃতাত্ত্বিক জাদুঘর কে বলেছেন? উত্তর ভিনসেন্ট স্মিথ। এই প্রশ্নগুলি তোমাদের সামনে আলোচনা করা হলো। আশা ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এর পরবর্তীকালে আরও অন্য ভিডিও নিয়ে আসবো।